হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 10-এর আলো চ্যাপ্টারটির আর একটি পার্ট পড়াবো, যেটা হলো লেন্স সংক্রান্ত। এর আগের দিন আমি পড়িয়েছিলাম দর্পণের যা যা বিষয় আমরা অনুধাবন করেছি, এর পরবর্তীতে আছে লেন্স। তার আগে আমাদের একটা ছোট্ট পার্ট আছে ক্লাস 10-এর প্রিজমের মধ্য দিয়ে কিভাবে আলো প্রতিসৃত হয় এবং তার ফলে কতটা পরিমাণ রশ্মির ক্ষেত্রে চ্যুতি উৎপন্ন হয়, সেটা আজকে আমরা বের করব যে চ্যুতি কোণের মান কত। এক্ষেত্রে আমি একটি প্রিজম নিয়ে নিয়েছি, এ বি সি প্রিজম। এই প্রিজমের ওপর আলোক রশ্মি এসে পড়লো, ধরলাম এই আলোক রশ্মি, যার নাম পি কিউ আলোক রশ্মি প্রিজমের মধ্যে প্রতিসৃত হলো, এর নাম দিলাম কিউ এস। প্রিজম থেকে প্রতিসৃত হয়ে সে বেরোলো কোন পথে? এসটি পথে। এক্ষেত্রে আমার আলোক রশ্মি যে পথে গেল তার যাওয়ার কথা ছিল এই পথে, সে বেরোলো কিন্তু এই পথে, যাওয়ার কথা ছিল তার এই পথে, সে গেল কিউএস পথে। আমি তো এটা নাম দিয়ে দিলাম এক্স। এই রশ্মি বেরোলো, প্রতিসৃত হলো এসটি পথে, তার আসার কথা ছিল কোন পথ থেকে? এই পথে। আমি এর নাম দিলাম আর। এক্ষেত্রে এ বি তলের উপর আমি অভিলম্বটি অঙ্কন করলাম, যার নাম দিলাম এন ও, এবং এসি তলের উপর অভিলম্বটি হলো N1O। আমি এখানে দেখতে পাচ্ছি এটা হলো আমার I1। আমি এখানে সরাসরি আগে লিখে নেব, তাহলে এন পি কিউ এন সমান I1। এখানে এটা হলো আমার প্রথম প্রতিসৃত কোণ, এর নাম দিলাম R1। কোণ ও কিউ এস সমান R1। এটা আমার এই তলের ক্ষেত্রে এসি তলের ক্ষেত্রে আপতিত কোণ, যার নাম দিলাম আমি R2। কোণ কিউএসও সমান R2, এবং এই কোণটি হলো দ্বিতীয় প্রতিসৃত কোণ, যার নাম দিলাম I2। কোণ TSN1 সমান I2। আমার এখানে চ্যুতি কোণ কোনটা হলো? আমার PQ রশ্মি যাওয়ার কথা ছিল এই পথে, PQRX পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে চলে গেল এই পথে, মানে PQST পথে। তাহলে আমার চ্যুতি কোণ কোনটা? এটা। চ্যুতি কোণ ডেল্টা সমান কত? কোণ XRT, এটা হলো আমার চ্যুতি কোণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা আমার যদি XRT হয়, আমরা ত্রিভুজের সূত্র থেকে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ RQS এর ক্ষেত্রে পেতে পারি, দেখো কোণ XRT মানে বহির্কোণ সমান ত্রিভুজটির বিপরীত দিকে দুটি কোণের
যোগফলের সমষ্টি। তাহলে কোণ এক্স আর টি সমান, দেখো এই ত্রিভুজটা আর কিউ এস থেকে লিখতে পারি, দেখো কোণ আর কিউ এস প্লাস কোণ আর এস কিউ, আর কিউ এস প্লাস আর এস কিউ, আর এস কিউ। তাহলে কি পাচ্ছি, আর কিউ এস ডেল্টা সমান, এটা যদি পেয়ে থাকি আর কিউ এস কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো কোণ আর কিউ এস সমান আমরা লিখতে পারি কোণ আর কিউ ও, আর কিউ ও মাইনাস মাইনাস এস কিউ ও, এস কিউ ও। এটা হলো কোণ আর কিউ এস প্লাস আর এস কিউ সমান কি লিখতে পারি, কোণ আর এস ও, আর এস ও মাইনাস কোণ কিউ এস ও, কিউ এস ও। লিখলাম আমি আর কিউ এস এবং আর এস কিউ কে ভেঙে লিখলাম। এটা সমান আমরা লিখতে পারি, দেখো আর কিউ ও, আর কিউ ও সমান দেখো কোণ আর কিউ ও সমান কি বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণে বিপ্রতীপ কোণ, এটা এন কিউ পি এর বিপ্রতীপ কোণ হচ্ছে আর কিউ ও। ভালো করে দেখো এন কিউ পি এর বিপ্রতীপ কোণ হচ্ছে কোণ আর কিউ ও। সেই জন্য আমরা লিখতে পারি কি না, কোণ আর কিউ ও সমান আমরা লিখতে পারি আই ওয়ান মাইনাস আর ওয়ান, আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস এটা সমান লিখতে পারি, দেখো আর এস ও মাইনাস কিউ এস ও, আর এস ও, আর এস ও আই টু এর সাথে বিপ্রতীপ কোণ হবে এটা, তাহলে আই টু মাইনাস কিউ এস ও, দেখো কিউ এস ও লিখে রেখেছে আর টু, আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু সমান কত হচ্ছে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। এটা আমরা ডেল্টা সমান পেলাম, এটা আমরা ডেল্টা সমান পেলাম। এইখানে আমরা কিউ এস ও যে ত্রিভুজ আছে, কিউ এস ও, কিউ এস ও ত্রিভুজের ক্ষেত্রে আমরা আর ওয়ান প্লাস আর টু, কিউ এস ও ত্রিভুজটা দেখো কিউ এস ও, এই ত্রিভুজের ক্ষেত্রে আর ওয়ান প্লাস আর টু আর ও, কোণ ও সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি। আমরা ত্রিভুজ কোণ ত্রিভুজ কিউ এস ও, ত্রিভুজ কিউ এস ও থেকে লিখতে পারি কোণ আর ওয়ান প্লাস কোণ আর টু প্লাস আর ওয়ান কি লিখতে হবে, আর ওয়ান প্লাস আর টু প্লাস কোণ ও সমান 180 ডিগ্রি, সমান 180 ডিগ্রি। কিউ এস ও ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আর ওয়ান আর টু সমান কত, আর এখানে এটা আমরা দিয়ে দিলাম 1 নম্বর। আর ত্রিভুজ এ কিউ ও এস, চতুর্ভুজ এ কিউ ও এস, এই চতুর্ভুজ থেকে কি পাবো, চতুর্ভুজ এ কিউ ও এস থেকে পাবো কি, দেখো এ এ এস ও, এ এস ও এটা যেহেতু এর উপরে লম্ব,
যেহেতু এস ও এসি তলের উপরে লম্ব, তাই আমরা লিখতে পারি কোণ এ এস ও সমান 90 ডিগ্রি। কোণ এ এস ও সমান 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, কোণ এ আর কোণ ও দুটো মিলিয়ে কত হবে, 180 ডিগ্রি। এ এস ও 90 ডিগ্রি হচ্ছে। আবার এ বি তলের উপরে যেহেতু কিউ ও লম্ব, তাই কোণ এ কিউ ও সমান এ কিউ ও সমান 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণের মান কত, আমার এ কিউ ও এস চতুর্ভুজে এই কোণ দুটো আমি মান পেয়ে গেলাম, কত, 90 90 180। তাহলে এ কোণ আর ও কোণ দুটো সমষ্টি কত হবে, কোণ এ আর কোণ ও সমান কত হবে না, 180 ডিগ্রি। কারণ চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি হয় তাহলে আমার 180 বাদ চলে যাচ্ছে, থাকছে কত, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 2 নাম্বার হয়, 1 আর 2 নাম্বার সমীকরণ হয়, তাহলে দেখো আমরা কি লিখছি, 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো কোণ এ 1 ও 2 নম্বর থেকে পাই কোণ এ সমান, দেখো পাচ্ছি R1 প্লাস R2, R1 প্লাস R2। তাহলে চ্যুতিকোণ কত হচ্ছে, চ্যুতিকোণ হচ্ছে, আমার এখানে চ্যুতিকোণ ছিল ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটা ছিল আমার চ্যুতিকোণ। আমি লাস্ট পর্যন্ত চ্যুতিকোণের মান বের করেছিলাম, যে ডেল্টা সমান পেয়েছিলাম I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। আমি এখানে R1 প্লাস R2 এর মান পেয়ে গেলাম এর আকারে। অতএব ডেল্টা সমান আমি পাচ্ছি কি, I1 প্লাস I2 মাইনাস A মাইনাস A। এটি হলো প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের মান। এক্ষেত্রে বলে রাখা ভালো কি না, প্রিজমের যেহেতু প্রিজমের বাইরের ক্ষেত্রে যেহেতু এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, প্রিজমের এক্ষেত্রে আমরা বায়ু মাধ্যম আর এটা কাঁচ মাধ্যম, তাই এ যেহেতু ঘন মাধ্যম আর বাইরে থেকে লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি এসে পড়েছে, তাই দেখো প্রতিসৃত রশ্মি ভূমির দিকে বেঁকে গেছে। কিন্তু যদি উল্টোটা হতো, মানে প্রিজম লঘু মাধ্যম, বাইরের যে ক্ষেত্রটা আছে এটা হচ্ছে ঘন মাধ্যম, সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মি ভূমি থেকে সরে যেত। এটা মনে রাখবে। এই ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি লঘু থেকে ঘনতে আসার জন্য, ঘন থেকে তারপরে লঘুতে বেরোচ্ছে, দেখো ভূমির দিকে বেঁকে যাচ্ছে। আর অন্য ক্ষেত্রে কি হতো, যদি এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম হতো, সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মি ভূমি থেকে সরে যেত, মানে প্রিজমের শীর্ষের দিকে বেঁকে যেত। আচ্ছা, এটা হলো প্রিজমের ক্ষেত্র। এরপরে আমরা আসবো লেন্স। আচ্ছা, লেন্স কি না, আমরা দুটো গোলীয় তল নিতে পারি, একটা সমতল নিতে পারি, তার সাথে একটা গোলীয় তল নিতে পারি, এবং স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় কি, লেন্স। আমরা এক্ষেত্রে লেন্স 2 প্রকারের করে থাকবো, এক উত্তল লেন্স, আর একটি অবতল লেন্স। উত্তল লেন্স এবং অবতল লেন্স। আচ্ছা, উত্তল লেন্স দেখতে হয় এই ধরনের, এই ক্ষেত্রে অবতল লেন্স দেখতে হয়
দুটো তল। কোন দুটো তল? আমি যদি এই প্রান্তটিকে গোল আকারে আঁকি, দেখো দুটো গোলকের একটা করে পার্ট আমরা কেটে নিয়েছি। একটা করে পার্ট আমরা কেটে নিয়ে কি তৈরি করেছি? দুটো দুটো গোলকের দুটো পার্ট নিয়ে আমরা লেন্স গঠন করেছি। এটি হলো উত্তর লেন্স। এক্ষেত্রেও আমার দুটো গোলক আছে। তার দুটো পার্ট কেটে নিয়ে আমি তৈরি করেছি অবতল লেন্স। আচ্ছা, আমরা এক্ষেত্রে কয়েকটা লেন্সের কয়েকটা পয়েন্ট জেনে নেব, লেন্স সংক্রান্ত কয়েকটা বিষয়। যেমন বক্রতা কেন্দ্র, আমরা দর্পণেও কথাগুলো উচ্চারণ করেছিলাম, বক্রতা কেন্দ্র, মেরু, ফোকাস। এক্ষেত্রেও লেন্সের ক্ষেত্রেও আমরা সেটা ব্যবহার করব। বক্রতা কেন্দ্র কি না, লেন্স যে গোলীয় তলের অংশ, এই লেন্সটি যে গোলীয় তলের অংশ, সেই গোলাকার অংশগুলির কেন্দ্রকে বলা হবে কি? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। এক্ষেত্রেও তাই, এই দুটি হলো বক্রতা কেন্দ্র। প্রধান অক্ষ কি না, প্রধান অক্ষ এই বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে আমরা পাবো কি? প্রধান অক্ষ। এটা হলো প্রধান অক্ষ। তাহলে এই বিন্দুগুলো কি? বক্রতা কেন্দ্র। আর এইগুলোর নাম কি? প্রধান অক্ষ। প্রধান অক্ষ। এক্ষেত্রেও তাই, বক্রতা কেন্দ্র এটা প্রধান অক্ষ। আচ্ছা, এরপরে আসবে আমরা লেন্সের এই দুটো অংশ জেনে নিলাম। এক্ষেত্রে আমরা আর একটা জিনিস জানবো, সেটা হলো কি? লেন্সের আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটাকে আমরা উচ্চারণ করে থাকি আলোক কেন্দ্র হিসেবে। আলোক কেন্দ্র কি না, আমার এই তলের উপরে আলোক রশ্মি এসে পড়লো, এই লেন্সের উপরে এসে আলোক রশ্মি পড়লো। আলোক রশ্মি পড়ার পরে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো। লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা বিন্দুতে ছেদ করলো, তারপর আবার বেরিয়ে গেল। এক্ষেত্রে যে বিন্দুটিতে ছেদ করলো একে বলা হবে কি? আলোক কেন্দ্র। একে বলা হবে আলোক কেন্দ্র। ভালো করে দেখো, লেন্সের উপর আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পরে লেন্সের মধ্যে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে আলোক প্রতিসৃত আলোক রশ্মিটি, তাকে বলা হবে কি? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। ফোকাস কি? দর্পণের ক্ষেত্রেও আমরা ফোকাস করেছিলাম। উত্তর লেন্সের ক্ষেত্রে দেখো ফোকাস, এটা আমার লেন্স, উত্তর লেন্স। প্রধান অক্ষ আমার এটা। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্সের প্রধান অক্ষকে প্রতিসৃত হওয়ার পর যে বিন্দুতে ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হবে কি? ফোকাস। তাকে বলা হবে কি? ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রেও ঠিক তাই। অবতল লেন্সের একটি প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপর সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লো, সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লো, তারপরে এরা প্রতিসৃত হলো। আমরা কি দেখবো? যেন মনে হবে লেন্সের অপর প্রান্তে আমি যদি চোখ রাখি, এই প্রান্তে যদি আমি চোখ রাখি, তাহলে দেখতে পাবো এই বিন্দু থেকে আলোক রশ্মি প্রতিসৃত হচ্ছে। অবতল লেন্সের ক্ষেত্রে একে বলা হবে কি? একে বলা হবে কি? ফোকাস। এবার লেন্সের দুটো করে ফোকাস থাকে। এক্ষেত্রে দেখো আলোক রশ্মি একবার এসে পড়ছে, সমান্তরাল আলোক রশ্মি এসে মিলিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা পাচ্ছি। আমি যদি উল্টোটা ভাবি, মানে আলোক রশ্মি সমান্তরালভাবে এসে পড়ার পরে আমি যেটা পাচ্ছিলাম, এটাকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাস কি
না, যদি আলোক রশ্মি একটা বিন্দু থেকে বেরিয়ে আসে, বেরিয়ে আসার পর লেন্স থেকে প্রতিসৃত হওয়ার সময় প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরোচ্ছে, এক্ষেত্রে এটাকে বলা হবে কি দ্বিতীয় মুখ্য ফোকাস। মানে লেন্সের, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস আমরা জানলাম। ফোকাস দূরত্বটা কি আমি জেনে নিই। ফোকাস দূরত্ব, লেন্সের যে আলোক কেন্দ্র থেকে ফোকাসের যে দূরত্ব তাকে বলা হবে কি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব লেন্সের ক্ষেত্রে এটাকে বলা হবে কি ফোকাস দূরত্ব। এক্ষেত্রে এটা হলো অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব। আর একটা ক্ষেত্র আমরা এই ক্ষেত্রে প্রশ্ন বলে থাকি, উত্তল লেন্সকে বলা হয় কি, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। এটা প্রশ্ন হিসেবে খুব আসে, অভিসারী লেন্স। আর অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। কেন অভিসারী, কেন অপসারী? উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ার পর যখন প্রতিসৃত হচ্ছে তখন মিলিত হচ্ছে, প্রধান অক্ষের উপরে এসে মিলিত হচ্ছে। ভালো করে দেখো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিসৃত হওয়ার পরে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, তাই একে বলা হয় কি মিলিত হচ্ছে। মিলিত হওয়ার জন্য বলা হয় কি অভিসারী। অভিসারী মানে কি মিলিত হওয়ার জন্য বলা হচ্ছে অভিসারী। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, এটা গেল উত্তল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো প্রধান অক্ষ, তার সমান্তরালে আলোক রশ্মি এসে পড়লো, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে পড়লো, পড়ার পরে দেখো এ প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে, প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে, তাই অবতল লেন্সকে বলা হয় কি অপসারী। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে মিলিত হচ্ছে, তাই একে বলা হয় অভিসারী। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিসৃত হওয়ার পরে প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে, তাই একে বলা হয় কি অপসারী লেন্স। এরপরে কয়েকটা ক্ষেত্র চলে আসবো, তোমাদের ক্লাস 10-এর কয়েকটা ক্ষেত্র আলোচনা করার পরে দেখতে পাবে উত্তল লেন্সের সাহায্যে এবার প্রতিবিম্ব গঠন এবং অবতল লেন্সের সাহায্যে প্রতিবিম্ব গঠন আছে, সেই গঠনগুলো আজকে একটু আলোচনা করে দেবো। আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, দেখো। আমি প্রথমে বললাম বস্তুর অবস্থান লেন্সের থেকে 2f এর থেকে বেশি দূরত্বে থাকবে। কোন লেন্স? উত্তল লেন্স। আমি একটা আঁকলাম। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু কত দূরে থাকবে না অবস্থান 2f এর থেকে বেশি, 2f এর থেকে বেশি। আমার f তাহলে 2f, তার থেকেও বেশি f2f, আমি লিখেছি 2f এর থেকে বেশি দূরত্বে থাকবে, তাহলে তার থেকে বেশি দূরত্বে আমি বস্তুকে রাখলাম। বস্তু থেকে আলো এসে পড়লো লেন্সের উপরে, আর আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় কিন্তু কোনোভাবে প্রতিসৃত হবে না, এটা আমাদের একটা পয়েন্ট।
যখন আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি যাবে তার কোনো প্রতিসরণ ঘটবে না, তার কোনো প্রতিসরণ ঘটবে না। এই ক্ষেত্রে আলো প্রতিষ্ঠিত হয়ে এসে এখানে পড়লো। তাহলে দেখো, বস্তু থেকে আলো এসে পড়ার পরে সে প্রতিবিম্ব গঠন হলো কোন দিকে? উল্টো দিকে। প্রতিবিম্বের মাথা ছিল, তীর চিহ্ন ছিল যেদিকে, তার উল্টো দিকে গঠন হয়েছে মাথা। আর যা আকার ছিল তার থেকে আকার হয়েছে ছোট, তার থেকে আকার, এটা যা আকার ছিল তার থেকে এটা ছোট। তাহলে আমরা কি বলতে পারি না 2f এর থেকে বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্ব কেমন হবে না উল্টো সদ্বিম্ব হচ্ছে, কেন উল্টো দিকে হচ্ছে, এবং অবশিষ্ট উল্টো আর কি হবে? সদ হবে, অবশ্যই সদ হবে, এবং বস্তুর চেয়ে দেখো ছোট, বস্তুর চেয়ে ছোট। এই 3টে পয়েন্ট লিখতে হবে। যদি প্রশ্ন আসে যে উত্তর লেন্সের 2f এর থেকে বেশি দূরত্বে যদি বস্তু অবস্থান করে তার প্রতিবিম্বের আকার কেমন হবে, ছবিটা আঁকবো, সাথে লিখবো উল্টো, প্রতিবিম্বের আকার উল্টো, বা এর ভালো কথা হয় অবশিষ্ট, সদ, এবং বস্তুর চেয়ে আকারে ছোট, বস্তুর চেয়ে আকারে ছোট। আরেকটা পয়েন্ট আসছে, f এবং 2f এর মাঝে যদি অবস্থিত হয়, f এবং 2f এর মাঝে, f ও 2f এর মাঝে, তাহলে কি হবে? f এবং 2f এর মাঝে উত্তর লেন্স আঁকলাম, f 2f, এটা f, এটা 2f। কি বলেছি? f এবং 2f এর মাঝে অবস্থিত, মাঝে অবস্থিত। তাহলে আলোক রশ্মি একটা সমান্তরাল ভাবে এসে পড়লো দেখালাম, আরেকটা দেখালাম আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো f এবং 2f এর মাঝে অবস্থিত বস্তুর আকার কেমন হচ্ছে। যে আমি বস্তুটা নিয়েছিলাম তার উল্টো দিকে হয়েছে, মানে যেদিকে মাথা ছিল তার উল্টো দিকে মাথা হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি না অবশ্যই অবশীর্ষ। 1 নম্বর অবশীর্ষ, প্রতিবিম্ব কেমন হবে? অবশীর্ষ। দ্বিতীয় নম্বর কি লিখতে পারি? অবশ্যই সদ, সদ্বিম্ব। 3 নম্বর কি দেখো, বস্তুর থেকে আকারে অনেক বড়, যে আকার ছিল তার থেকে অনেক বড়, আকারে বড়। হলো, এটা গেল f থেকে 2f এর। আমি দুটো দেখিয়ে দিলাম, একটা 2f এর থেকে বেশি দূরত্বে আর একটা f থেকে 2f এর মাঝে। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত উত্তর লেন্সের দ্বারা আমরা সবসময় সদ্বিম্বই গঠন করলাম, কিন্তু যদি অসদ্বিম্ব গঠন করতে হয়, প্রশ্ন আছে অনেক সময় যে অসদ্বিম্ব, উত্তর লেন্সের দ্বারা আমরা অসদ্বিম্ব গঠন করব কি করে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, বস্তুকে আমরা কি করব, আগে আমরা লেন্স আঁকলাম, এটা আমার প্রধান অক্ষ। বস্তুকে আমরা, এটা যদি ওর আলোক কেন্দ্র হয়, এটা f, ও এবং f এর মাঝে, ও এবং f এর মাঝে এটা আমরা কি অঙ্কন করব? অসদ্বিম্ব। কি করে পাবো? অসদ্বিম্ব। এতক্ষণ পর্যন্ত উত্তর লেন্স দ্বারা আমরা সদ্বিম্ব গঠন করেছিলাম, এবার অসদ্বিম্ব আমরা কি করে পাবো? এক্ষেত্রে আমার আলোক কেন্দ্রের মধ্য দিয়ে একটা আলোক রশ্মি গেল, চোখে এসে পড়বে, আরেকটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে এসে পড়লো, ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে গেল। এই দুটোকে যদি আমি পিছনের দিকে বাড়িয়ে দিই,
তবে তারা এখানে মিলিত হলো। দেখো যেদিকে বস্তু সেই দিকেই প্রতিবিম্ব গঠন হয়েছে, যেই দিকে বস্তু আমার সেই দিকেই প্রতিবিম্ব গঠন হয়েছে। আমি যদি এখানে চোখ রাখি, এখানে যদি আমি চোখ রাখি তাহলে দেখো প্রতিবিম্বকে আমি যেই দিকে বস্তু ছিল সেই দিকেই দেখতে পাচ্ছি। তাহলে এটা আমার অসৎবিম্ব। লেন্সের একদিকে বস্তু আর অন্যদিকে প্রতিবিম্ব গঠন হলে তাকে বলা হবে সৎবিম্ব। যেহেতু আমার লেন্সের যেদিকে বস্তু তার ঠিক সেই দিকেই প্রতিবিম্ব গঠন হয়েছে, তাই এটাকে আমরা কি অসৎবিম্ব বলবো। তাহলে বস্তু যদি আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়, প্রতিবিম্ব কি হবে? অসৎ। প্রতিবিম্ব অসৎ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর দেখো সমশীর্ষ হয়েছে, যেদিকে মাথা সেই দিকেই মাথা, সমশীর্ষ। সমশীর্ষ হয়েছে অবশ্যই, এবং দেখো বস্তুর থেকে আকারে অনেক বড় হয়েছে, আকারে বড় হবে। তিনটে ক্ষেত্রই আমরা জেনে নিলাম। এটা গেল উত্তর লেন্সের ক্ষেত্রে। উত্তর লেন্সের ক্ষেত্রে দুটো সৎবিম্ব দেখলাম আর একটা অসৎবিম্ব আমরা অঙ্কন করলাম। আর একটা দেখে নিই আমরা অবতল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখে নিই। এটা আমার প্রধান অক্ষ, বস্তু, এটা আমার ও, এটা ফোকাস, আলোক কেন্দ্র ফোকাস। আমরা তার বাইরে বস্তুকে রাখলাম, ফোকাসের বাইরে। এবার আমরা আলোক রশ্মি কোন দিকে যেতে দেখো, একটা এদিকে গেল, আরেকটা আলোক কেন্দ্র বরাবর গেল, আলোক কেন্দ্র বরাবর গেল। এইখানে বস্তু আলোক বেরোলো, প্রতিসৃত হলো। এই প্রতিসৃত আলোক রশ্মি এসে কোনখানে মিলিত হবে আমরা দেখতে পাবো। চোখ যদি এখানে রাখি আমরা দেখতে পাবো আলোক রশ্মিটা এই জায়গা থেকে প্রতিসৃত হচ্ছে। তাহলে প্রতিবিম্বটা গঠিত হবে কোথায়? এখানে। তাহলে আমরা প্রতিবিম্বের আকার দেখতে পাচ্ছি ছোট হচ্ছে, প্রতিবিম্বের আকার ছোট এবং সমশীর্ষ অসৎ। তাহলে অসৎ প্রতিবিম্ব কি হচ্ছে? অসৎ, সমশীর্ষ, অসৎ, সমশীর্ষ এবং ছোট, এবং ছোট। অবতল লেন্সের দ্বারা প্রতিবিম্ব গঠন দেখানো হয়ে গেল। আর একটা ছোট্ট পোর্শন আছে, সেটা হলো রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কি না, প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা হলো রৈখিক বিবর্ধন। আমরা দূরত্ব দিয়েও লিখতে পারি, প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব। একে বলা হবে কি? রৈখিক বিবর্ধন। আজ এ পর্যন্তই। তোমাদের যদি পড়ানো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, এবং পড়াটি নিজেরা খাতাতে ভালোভাবে লিখে প্র্যাকটিস করবে।